little things and more. Let the good times roll. এবছর বর্ষা শুরু হতেই আমরা ঠিক করেছিলাম আমাদের সবার প্রিয় উত্তরবঙ্গ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখব বলে। আর তাই কলকাতা থেকে আমাদের প্রিয় গাড়িটা চড়ে রওনা দিয়েছিলাম কোলাখামের উদ্দেশ্যে। পথের বিশদ বিবরণ থেকে শুরু করে অন্যান্য আরও সমস্ত কিছু, যেমন খাওয়া দাওয়া এবং থাকার যে অপশানগুলো রয়েছে সেগুলো থাকছে এই ভিডিওতে। প্রসঙ্গত বলে রাখি, প্রায় আরও 2 মাস আগে এই পথেই নাইট ড্রাইভ করে আলিপুরদুয়ার যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের। অতএব রাতে এবং দিনে গাড়ি করে গেলে কি কি সুবিধা এবং অসুবিধা ফেস করতে হতে পারে সে সব কিছুরই একটা পরিষ্কার আইডিয়া পেয়ে যাবেন ভিডিওটা পুরোটা দেখলে। না অ্যাকচুয়ালি কালকে, বাট আজ থেকে শুরু হয়ে গেছে। আমরা রওনা দেবো শিলিগুড়ি কালকে ভোরবেলা। এখন কাপামোড় যাচ্ছি, ওখান থেকে অনিন্দিতার বাড়ি যাবো, কারণ সেখান থেকে ওর বাবা আমাকে তুলতে হবে। কলকাতা এয়ারপোর্টের কাছে পৌঁছাতেই অঝোরে বৃষ্টি শুরু হলো আর রাস্তায় শুরু হলো প্রচন্ড জ্যাম। বিরাটি হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম। তোমরা নিশ্চয়ই জানো, তাও বলে দিচ্ছি, সোদপুর বা ব্যারাকপুরের পর থেকে কল্যাণীর কাপা মোড় অবধি সব ফ্লাইওভারগুলোই কাজ সম্পূর্ণ হয়ে যান চলাচল শুরু হয়ে গেছে। আমরা চলে এসেছি কাপা মোড় না কাম্পা মোড়, যাই হোক একটা। এই ডান দিকে 10 কিলোমিটার হচ্ছে বড় জাগুলি। হ্যাঁ, এই যে এই ফ্লাইওভারটা চলে যাবে হচ্ছে তোর ওই বড় জাগুলির দিকে। এটা এখনো ওপেন হয়নি, এটা কাজ চলছে। এটা হয়ে গেলে আরো তাড়াতাড়ি পৌঁছে যাবে। অনেক না তাড়াতাড়ি মানে কি, উপর দিয়েই চলে যাওয়া যাবে, নিচে সিগন্যাল টিগন্যাল গুলোতে পড়তে হবে। আমরা চলে এসেছি মগরা থেকে কাঁপা মোড়ের ফ্লাইওভারের আগে। তো এখন আমরা চলে যাব বড় জাগুলি। দেখাচ্ছে 66, মানে আমরা ওই 33 কিলোমিটার গেছি, 33 কিলোমিটার এসেছি। Exit the roundabout. Continue for 9 kilometers. ঘড়িতে সময় এখন 10টা 3 আর আমরা কাঁচরাপাড়ার ভিতর দিয়ে যাচ্ছি এখন। কিছুক্ষণ আগে কাম্পা মোড় ক্রস করলাম আর পিছনে মা আছে, এদিকে বাবা আছে, মা ঘুমাচ্ছে। বেনারস যাওয়ার সময়ও তোমরা সবাই দেখেছিলে যে মা ঘুমাচ্ছে, আর এখন নর্থ বেঙ্গল যাওয়ার সময়ও মা ঘুমাচ্ছে। আর এখানে হচ্ছে রাজ, আর সামনে এই যে মুখটা বন্ধ করে ঘুমো। ব্রেকফাস্টটা আমাদের হয়ে গেছে। আমরা বাড়ি থেকে বেরোনোর পরই একটা দোকান থেকে করে নিয়েছিলাম। সামনে চায়ের ব্রেক একটা নিতে হবে, দেখি কৃষ্ণনগরের ওদিকে গিয়ে নেওয়া হবে আশা করছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, দারুণ সুন্দর একটা মজাদার ট্রিপ হতে চলেছে। আমার দিকে তাকাতে হবে না, আমি কিচ্ছু বলি। মা ঘুমাচ্ছ? কেন? ভালো করে ঘুম হয়নি। তুমি তো বেড়াতে বেরিয়েছো। বেড়াতে বেরিয়ে এখানে কি দেখার আছে তাই যে? তুমি আশেপাশে দেখো, লোকজনকে অবজার্ভ করো, গাছপালা দেখো। সব দেখছি, বাজার চোখ খুলে দেখছি, আবার চোখ বুঝছি। তুমি ডাব খাবে? খেলে ভালো হয়। না চা খাবে? না, ডাব খাবে? হ্যাঁ। ডাব খাবে বলছে মা। রাস্তা এখানে 2 লেন হলেও যথেষ্ট ভালো, তবে কাঁচরাপাড়ার কনজেস্টেড এরিয়ার মধ্যে দিয়ে যাওয়ায় এই রাস্তায় কয়েকটি বাম্পার রয়েছে। তাই রাতে ফাঁকা হয়ে গেলেও রাস্তায় আলো না থাকায় 40 to 60 কিলোমিটার পার আওয়ার স্পিড মেনটেন করলে সহজেই স্পিড ব্রেকারগুলো লোকেট করা যেতে পারে। রাজ এখন আর কোনো দিকে কান দিচ্ছে না, ও
কনসেন্ট্রেট করতে গাড়ি চালানোয়। আর এখানে রাস্তাটা কি সুন্দর, দুদিকে গাছ। ঘুম গেছে? হ্যাঁ ঘুম হয়ে গেছে? না না আমরা চলে এসেছি বড় জাগুলি। শোন এখান না থেকে বাদিক যেতে হবে। উপরে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, ওটাই আগে NH34, এখনকার NH12। 400 meters, merge with National Highway 12. আমরা মিশে গেলাম NH12 এ। এখান থেকে তো একদম স্ট্রেট চলে যাবে। না না, বারাসাত। বারাসাতের দিকে কেন যাবো? ওটা তো এক্সট্রা বলি। আমরা মানে তোমাদের বাড়ি থেকে এসে সোজা বলতে গেলে বড় জাগুলিতে এসে মিশলাম। এই একটু পরে রানাঘাট, এই কৃষ্ণনগর এখান থেকে 58 কিলোমিটার মাত্র। এইখানে রাস্তা মানে আমরা যদি আলিপুরদুয়ার না যেতাম তাহলে হয়তো তুমি যেরকম বলছিলে কাটোয়া দিয়ে যেতে, তো আমরা ওই কাটোয়া দিয়েই যেতাম হয়তো। এই রাস্তায় গিয়ে বুঝেছি রাস্তাটা কি বানিয়ে ফেলেছে। আগে এই রাস্তা দিয়ে একবার গেছি, অনেক আগে 2016-এ গেছি, মানে আর এখন অনেক আলাদা। আর আমরা আজকের দিনে প্রথম টোলে চলে এলাম। এখনো পর্যন্ত আকাশ ঠিকঠাক, একদম নীল আকাশ, সাদা মেঘ, একদম ঠিকঠাক। বাইরে 37 ডিগ্রি। হ্যাঁ, এখনো মালদা পৌঁছাতে কতক্ষণ? এখন 11:15 বাজে, ওই 12:15 বাজে। 12:15 মানে এখান থেকে 4 ঘন্টা তো লাগবে। 4 ঘন্টা। 3:30 তো বাজে। তার আগেই তাহলে আমাদের মনে হয় কোথাও ইয়ে করে নিতে হবে নাকি, লাঞ্চ করে নিতে হবে। রাস্তার কন্ডিশন বুঝে করতে হবে। আমরা তাহলে দিনের বেলাতে ওই রাস্তায় মোটামুটি 100তে চালানো যাচ্ছে। এখন কিন্তু অতটা ব্যারিকেড নেই। আজকে রবিবার বলে আর রবিবার বলে ব্যারিকেডটা নেই। এই রাস্তাটা এখন এতটাই ভালো যে চলতে চলতে বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়েছে। তবে এই ঘুম কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ কয়েকটা ফুটেজ শেয়ার করছি, দেখো। আরে মুখ দিয়ে গালাগালি করে খাচ্ছে, খেতে খেতে হাইওয়ে বেরোচ্ছে সোজা থাকে, ফোন দিচ্ছি তখন আবার দৌড়ে বেরোচ্ছে। আরে কিরম লোকজন রাস্তায় চলে কে জানে। ওকে নেমে ওকে খেলাতে হয়। আয়নাগুলো কি করতে লাগায় একটা জায়গায় মানে বাইকে ডান দিক চলে যাচ্ছে, একটা লেন ক্রস করে ব্রেকটা মার। আমি 80-90-তে চালাতে পারবো না গাড়ি। এক্ষুনি ঘটে যাচ্ছিল একটা দুর্ঘটনা। আমি আমাদের ড্যাশ ক্যামে তো পুরোটাই উঠেছে। এই জন্যই রাত্রিবেলা যাওয়া সব থেকে ভালো, এত ঝামেলা থাকে না। এমন ভাবে ঢুকলো মোটরসাইকেলটা, মানে রাজ, মানে আমি ভাবলাম বোধহয় গেল, আজকে পিষে গেল। যাওয়া তো আমাদের ছেড়ে দাও, মানে একটা বাজে ঘটনা ঘটে গেল। মানে রাজকে অনেক অনেক থ্যাঙ্কস যে ও যেভাবে ও বাঁচিয়ে নিয়েছে। আমি আইডিয়া ছিল, মনে হয়েছিল বলে আমি বেশি স্পিড বাড়াইনি, নাহলে ওখানে আমি স্পিডটা তুলছিলাম আস্তে আস্তে, তারপর আমি থেমে গেলাম। এ মনে হচ্ছে ঢুকবে, আমার দেখি হ্যাঁ বিন্দাস ঢুকে গেল। একবার আয়নায় চেকও করলো না যে ডান দিকে লেনে যে আমি যাচ্ছি, মানে ও যে যাচ্ছে বাইক নিয়ে। হ্যাঁ ঠিক আছে, এরকম এর আগে অনেকবারই ঘটেছে। রাস্তায় উঠলে একটু রেসপন্সিবল হওয়া দরকার। আমি আমার লেন দিয়ে যাচ্ছি, আমার লেনে ঢুকে চলে আসছে, যখন আমি ওর কাছে চলে এসেছি তখন অন্য একটা লরি রাস্তায় ঢুকছে বলে ও আমার সামনে চলে আসছে। আরে অনেকক্ষণ টাইম পেয়েছে, লরিটা আস্তে আস্তে ঢুকেছে। যাই হোক, ঠাকুরের অসীম দয়া আর মানে রাজের ইয়েতে বেঁচে যাওয়া গেছে। কাজের জন্য খুবই বাজে একটা ঘটনা ঘটে যাচ্ছিল না, মানে অত লোকে বলতো আপনি কেন স্পিডে চালাচ্ছেন, এটা হাইওয়ে, এ অন্য জিনিস। ও তাকাবেই না, ও ডান দিক বাদিক যাচ্ছে, ও তাকাবেই না, ওর মনেই হচ্ছে না ও হাইওয়েতে চলছে। এইটা হ্যাঁ এখানে দাঁড়িয়ে যাও। কি করতে যাই? আমরা এখন নেমেছি একটু চা ব্রেকের জন্য। এই যে এখানে মা, রাজ আছে, আর এদিকে হচ্ছে বাবা। চায়ের অর্ডার দিয়েছে মা, আমি বাবা দুধ চা খাবো, আর রাজ হচ্ছে লাল চা খাবে। আর আমরা কোথায় নেমেছি জানো, এখন কোথায় আছি? সেটা হচ্ছে বেতুয়া ডহরির জঙ্গলে। এই যে এখানে মা,
মা চা খাবে? একটা এই যে জঙ্গলটা আমি দেখাচ্ছি। রাজ বিস্কিট মনে খাবে না, পুরো তারের ইয়ে দিয়ে না বন্ধ করা আছে। আমি দেখাচ্ছি তোমাদের, জানি না কতদূর বুঝতে পারবে। এই যে পুরো তার দিয়ে ভেতরে ঘেরা আছে, দেওয়াল তুলে দিয়া। এই হচ্ছে বেথুয়াডহরির জঙ্গল। আমাদের গাড়ি এখানে রেস্ট করছে একটু। ঢুকছি পলাশী, সেই ইতিহাসের পলাশী প্রান্তর, পলাশীর যুদ্ধ। গেটটা আমি দেখাচ্ছি, চলেই এসছি। আর এই যে পলাশী প্রান্তর গেট তার। বহরমপুর পৌঁছানোর আগে কয়েক জায়গায় রোড ডাইভারশন থাকায় রাস্তা 4 লেন থেকে 2 লেন হয়ে রয়েছে এখনো। দিনে এবং রাতে দুটোরই এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ট্রাফিক কনজাকশনের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে। রাতের বেলা এই জায়গাগুলোতে অনেকটা কম সময়ে ক্রস করা যায়। তবে রাতে এবং দিনে যে কোনো সময়েই লরির জ্যাম লেগে গেলে ট্রাভেল টাইম কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। বহরমপুর বাইপাসে উঠছি। এই যে ব্রিজটা খুব সুন্দর, একদম চওড়া রাস্তা, একদম সুন্দর মসৃণ। আর এই যে নদী গঙ্গা। এটা কি থার্ড টোল নাকি তৃতীয়? এটা কোত্থেকে তোলে বলো তো? ওই দেখো উপরে আছে, ওইটা থেকে তুলবে। দোকান টোকান কেটে আচ্ছা, তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করার জন্য আচ্ছা এই ধাবাটা কিন্তু আমি চলো, ভিডিওটা একটু অন করলাম। সেটা হচ্ছে আমি কোথাও যাওয়ার সময়, ট্রাভেল করার সময়, বিশেষ করে রোড ট্রিপের সময় সাধারণত মেকআপ ওই পাউডার টাউডার কিছু লাগাই না। তো আমার একটা সেটা হচ্ছে সানস্ক্রিন লাগিয়ে বেরোই। আর তার সঙ্গে মাঝে মাঝে যেটা করি সেটা হচ্ছে একটা এরকম সানস্ক্রিন স্টিক কিনে নিয়েছি, যে কোনো ভালো কোম্পানির কিনলেই হবে। তো সেটা মাঝে মাঝে আমি ইউজ করতে থাকি, এই 2-3 ঘন্টা অন্তর অন্তর। এটাই হচ্ছে আমার স্কিন কেয়ারের বাইরে যাবো। মেন পার্ট, সানস্ক্রিন। আমার তো খুবই উপকার দেয়। আর অবাঞ্ছিত পিম্পলস বা বেকার ট্যান হবে, তবুও ট্যানটা একটু কম হয়। আমরা এখন খেতে দাঁড়ালাম লাঞ্চের জন্য এই পাপ্পু ধাবায়। এখনো এখান থেকে প্রায় 80 কিলোমিটার ফারাক্কা, প্রায় 1:10 মতো হয়ে গেছে। আর এদিকে একটা তোমাদের জিনিস দেখাই, এই যে এখানে এত গাড়ি দাঁড়িয়ে আছে, আর এদিকে যেহেতু সূর্যটা, তো সেই জন্য রাজ কি করছে, ঠিক সূর্যের অপোজিট সাইডে গাড়িটাকে পার্ক করছে। মানে এটা একটা ছোট্ট হ্যাক। মানে সবাই দেখো এখানে সামনের দিকেই ইঞ্জিন করে গাড়িটাকে পার্ক করেছে। সানলাইটের অপোজিট সাইডে যদি এইভাবে পার্ক করা যায় তাহলে কিন্তু ইঞ্জিনটা অতটা গরম হয় না যতটা দরকার। গাড়িটাও তো গরম, কিন্তু গরম যা গরম বলো, গাড়িটা তাহলে কম গরম হবে, কারণ রোদটা ডাইরেক্ট কম ঢুকবে। সামনে গ্লাসটা অনেক বড়, পেছনে গ্লাসটা যেহেতু ছোট, তো রোদটা কম ঢুকলে গাড়িটা একটু কম গরম হবে, তাড়াতাড়ি গাড়িতে ওঠা যায় এবং গাড়ির ক্ষতিও কম হয়। অ্যাকচুয়ালি রোদে ডিরেক্ট রেখে দিলে তো গাড়ির ভেতরে প্লাস্টিকগুলো আস্তে আস্তে, মানে প্লাস্টিক পোর্শনগুলো, মানে একটু কেমিক্যাল রিয়াকশন বা যেটাই হোক হিটের জন্য হওয়ার প্রবলেম মানে চান্সেস থাকে। সেই জায়গাটা থেকে বাঁচার জন্য রোদের উল্টো দিকে করে রাখলে গাড়ির মানে হিটটা কম হয় গাড়ির ভিতরে। এতক্ষণ তো এসি চলছিল, আমরা খেয়ে আস্তে আস্তে দেখা যাবে একটু হিট হয়েছে, কিন্তু আমি যদি ওদিকে করে রাখতাম যে পরিমাণ হিট হতো সেটা হবে না। আমরা আছি পাপ্পু ধাবার ভিতরে। এটা নন এসি যে জায়গাটা
সেটাই আমরা আছি, কারণ এসিতে বললো আরও 15% চার্জ এক্সট্রা দিতে হবে এসিতে খেতে গেলে। আর তোমাদের দেখিয়ে দিলাম যে মেনুতে মোটামুটি কী কী আছে। আমি আর রাজ অর্ডার করেছি হচ্ছে চিকেন থালি, আর বাবা আর মা অর্ডার করেছে এগ থালি। এগের মধ্যে একটা কিন্তু ওই সিদ্ধ করে ডিম না, এখানে অমলেট করে দিচ্ছে। এই যে থালির মধ্যে দিয়েছে হচ্ছে এটা সম্ভবত আলু ভাজা, কচু ভাজা, এটা কচু ভাজা, এটা হচ্ছে একটা ভেন্ডি আর আলু দিয়ে একটা ভাজা বা তরকারি টাইপের, এটা হচ্ছে একটা পাঁচ মিশালি তরকারি, আর ডাল দিয়েছে। আমি লেবু নিয়েছি, তার সঙ্গে লঙ্কা পেঁয়াজও দিচ্ছে, আর তার সঙ্গে চিকেন আসছে। চিকেনটা হচ্ছে 2 পিস চিকেন পার থালিতে, দাম হচ্ছে পার থালি চিকেন থালি 150 টাকা। আর মাদের হচ্ছে এই ভেজ থালিটা পুরোটাই থাকছে যেটা আমাদের ছিল, তার সঙ্গে এক্সট্রা হচ্ছে একটা ডিমের অমলেট। এটা হচ্ছে আমাদের চিকেন চিকেনের পিস। হ্যাঁ আচ্ছা থা একদম। বহরমপুর থেকে ফারাক্কা ব্যারেজের মাঝে কয়েকটি কনজাস্টেড এরিয়া আছে, যেখানে ট্রাফিক বেশ অনেকটাই স্লো হয়ে যায় দিনের বেলায়। কোনটা যাব শেষেরটা? তবে রাতে ক্রসিংগুলোতে ব্যারিকেড থাকলেও তুলনামূলকভাবে অনেক তাড়াতাড়ি এই জায়গাগুলো ক্রস করা যায়। এখান থেকে গুয়াহাটি কত দূর গো? আলিপুরদুয়ার থেকে আরো 200 কিলোমিটার হবে, 150-200। শিয়াল, এই যে ফারাক্কা ব্যারেজ, ওই দেখো শিয়াল, ওই দেখো শিয়াল। ফারাক্কা ব্যারেজ দেখো। কোথায় কাজ করলে কোথায় ঘুমালাম? মাঝখানে 2 বার ঘুমিয়েছ ছোট ছোট করে। মিথ্যে কথা। রাস্তায় তো ফারাক্কা ক্রস করে রাস্তা ভালো হলেও মালদা বাইপাসের আগে আবারও কয়েকটা ক্রসিংয়ে দিনে যথেষ্ট পরিমাণ ট্রাফিক জ্যামে পড়তে হলো। কিন্তু রাতের বেলা অনেকটা ফাঁকা থাকায় সময়টা অনেকটাই কম লাগে। এদিকে মালদা শহর চলে গেল। আমরা গত বর্ষায় রাত 11টা নাগাদ কলকাতা থেকে রওনা হয়ে মালদার পারদেশি ধাবায় পৌঁছে গিয়েছিলাম ভোর 5টায়, কিন্তু দিনের বেলায় সেটা প্রায় 1.5 ঘন্টা মতো বেশি লেগে গেল। এই পারদেশি ধাবা অনেক ট্রাভেল ব্লগাররাই রেকমেন্ড করে থাকেন, তবে যতবার আমরা খেয়েছি আমাদের কিন্তু দাম অনুযায়ী অনেকটাই লো কোয়ালিটি মনে হয়েছে। ওদিকে বেলা গড়িয়ে পশ্চিম কোণে সূর্য আস্তে আস্তে ডুবতে চলেছে। রাত নন স্টপ ড্রাইভিং করছে, আর রাস্তা মসৃণ হওয়ায় বাবা মা আবার ঘুমিয়ে পড়েছে। খেয়ে দে, মা ভাত ঘুম দিচ্ছে একদম, সেই সকাল থেকে শুরু করেছে ঘুমানো, এখনো শেষ হচ্ছে না। আর এখানে বাবাও আছে। বাবা ঘুমায়নি, কিন্তু এটা মিথ্যে কথা। মা প্রচুর ঘুমাচ্ছে, এমনকি নাকও ডাকছে। আর এখানে রাত সার্ভিস দিয়ে যাচ্ছে, সকাল থেকেই গাড়ি চালিয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে? হ্যাঁ গো, এই তো ঘুম ঘুম পাচ্ছে আস্তে আস্তে। একটা কফি দরকার ওর, ও অনেকক্ষণ ধরে বলছে একটা কফি দরকার। ডবল নাইট ডিউটি করে তারপর একদিন জাস্ট রেস্ট নিয়েই সারাদিন গাড়ি ড্রাইভ করতে একটু ইস্যু তো হয়। তো আমরা শিলিগুড়ি মোটামুটি ওই 10টা দিকে পৌঁছাবো। তো তারপর একটা হোটেল টোটেল ঠিক করে ওখানে তো আজকে রাত্রিটা থাকার, কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেল। আসলে আমাদের বেরোতেও অনেকটা লেট হয়েছে। বলা হয়েছিল যে 6টার মধ্যে বেরিয়ে যাব,
তো সেটা হয়নি, কারণ আমরা বেরিয়েছি প্রায় 8টা সাড়ে 8টার দিকে, মাঝখানে দাঁড়াতে দাঁড়াতে আসছি, তারপরে ব্রেকফাস্ট করেছিলাম, লাঞ্চ করেছিলাম, সেগুলোতে টাইম গেছে। তো এইসব টুকটাক টাইম ইয়ে করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেই জন্য আজকে হয়তো আর আলো থাকতে থাকতে আমরা চা বাগান আর দেখতে পাবো না। কতগুলো টোল ট্যাক্স বেনারসে তো এর থেকে বেশি, তাও একই লাগে। বেনারস যেটাও যা লাগে প্রায় একই। এরপর আমরা এই মসৃণ সুন্দর রাস্তা ধরে রায়গঞ্জ বাইপাস পেরিয়ে চলে এলাম আজকে 7ম টোল প্লাজাতে। চানা মাছ নিয়ে যাচ্ছে না? তারপর আরেকটু এগিয়ে বিলাসপুরে এসে দাঁড়ালাম, কারণ অনেকক্ষণ ধরে সবার মনটা চা খাবো করছিল। এইখানে বিলাসপুর জায়গাটার নাম, চা খাচ্ছি, তার সঙ্গে বিস্কিট। রাজ কিছু খেতে পারছে না, কারণ ও কফি ছাড়া খায় না। আমি তাও একটা চেষ্টা করেছিলাম, দাদাকে জিজ্ঞেস করলাম যে দুধ পাওয়া যাবে কিনা, বলে হ্যাঁ গরম দুধ পাওয়া যাবে, কিন্তু কফির কোনো মানে পাউচ এখানে পেলাম না, সুতরাং হলো না রাজের খাওয়া। আমরা সিঙ্গারার জন্য ওয়েট করছিলাম, কিন্তু সিঙ্গারার এখন তেল গরম হয়নি, আর সিঙ্গারাও খাওয়া যাবে না, সুতরাং বিস্কিট আর চা। ব্যারিকেডে পুরো শেষ করে দিল। এত ব্যারিকেড। বোতল বাড়ি জায়গাটার নাম। ঘড়িতে তখন সময় সন্ধে 6:30। এরপর ডালখোলা বাইপাস ধরে চলে এলাম পূর্ণিয়া মোড়ে। এখানেই ন্যাশনাল হাইওয়ে 12 এসে মিশেছে ন্যাশনাল হাইওয়ে 27-এ। এখান থেকে এবার আমরা রাইট টার্ন নিয়ে সোজা এগিয়ে যাব শিলিগুড়ির দিকে। আর একটু এগিয়ে এখানেই কাছাকাছি আছে হোটেল রাজদরবার, যেটা ডান দিকে পড়বে কলকাতা থেকে আসার সময়। যারা কলকাতা থেকে একদম ভোরে রওনা দিয়ে এখানে এসে পৌঁছাবেন, একটু লেট করে দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিতে পারেন। খাবারের কোয়ালিটি ঠিকঠাক। এরপরেই পড়বে সূর্যাপুর টোল প্লাজা। খারাপ রাস্তা শুরু হয়ে গেল। আগেরবার এখানে এসে পৌঁছাতে সকাল হয়ে গিয়েছিল, তাই রাস্তার খুব খারাপ অংশগুলো লোকেট করা কম্পারেটিভলি সহজ হয়েছিল এবারের তুলনায়। তবে সময় বেশি লেগে যাবে বলে কিছুটা ক্ষতি স্বীকার করেই এগিয়ে যেতে হলো আমাদের। ওই যে আনারস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। আমি হসপিটালে হয়েছি। এবার আনারস নিয়ে যাবো কি করে অনেকগুলো? হ্যাঁ? এবার আনারস কি হয়? আনারস এবারে পাবে না তুমি। ওই তো আনারস বিক্রি হচ্ছিল দোকানে। এই যাবার সময় নিয়ে যাবো। কিন্তু জায়গায় তো চাপ হয়ে গেল। কখনই খাবার দাবার এত থাকবে। পায়ের কাছে সব ঢুকিয়ে নিতে হবে। আনারস অনেক জায়গা নেই ওই তো বাবা। আনারস, ওমা পরের পর এবার দোকান দেখতে পাওয়া যাবে। আনারস নিতে হবে ভাই, কি খুশি হয়েছে আনারস খেয়ে আমি। আনারস দিয়ে দারুণ ভালো লেগেছে। ওখানে দাঁড়িয়ে 2 গ্লাস তো খাবো আগে, তারপরে কথা হবে। হ্যাঁ আগের বারেও খেয়েছিল। হ্যাঁ 2 গ্লাস 3 গ্লাস আগে মারবো। হ্যাঁ 20 টাকা করে দাও। 2 গ্লাস, হ্যাঁ 2 গ্লাস 2-3 গ্লাস খাবো অন্তত। কি দিয়ে করে দিচ্ছে? এমনি শুধু ওই ইয়ে দিয়ে, ওই ঘুরিয়ে মেশিনে না না, মানে ওতে কি দিচ্ছে? রসটা, রসটা। লবণ। নুন দিচ্ছে, একটু লেবুর মানে রস দিয়ে। আচ্ছা। হেবি চরম খেতে লাগে। শিলিগুড়ি আর 100 কিলোমিটার গেলেই হয়ে যাবে। এই 100 কিলোমিটারে যত ছাড় প্রথম দিকটা, পরের দিকে ভালো। এই তো কিষানগঞ্জ স্টেশন। আমরা সেই যে শতাব্দীতে করে এসেছিলাম না, এই স্টেশনে দাঁড়িয়েছিল, মনে আছে? এটা কিষানগঞ্জ স্টেশন। ওই যে আচ্ছা, তোমরা যারা আমাদের এই ভিডিও দেখে প্ল্যান করছো রাতের বেলা ড্রাইভ করে নর্থ বেঙ্গল ঘুরতে আসবে বলে, আমার মতে তোমাদের সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে রওনা দেওয়া ভালো, যাতে এই খারাপ স্ট্রেচটা সকালের আলোয় পেরিয়ে যেতে পারো। তবে শীতকালে কিন্তু নাইট ড্রাইভ করে আসলে হেভি ফগের মধ্যে পড়তে হবে, এবং তাতে গাড়ি যেমন স্লো চালিয়ে বেশি সময় ধরে ড্রাইভ করতে হবে, তেমনি পাশাপাশি অ্যাক্সিডেন্টের চান্সও কিন্তু বহু গুণে বেড়ে যাবে। তাই অক্টোবর থেকে মার্চ নাইট ড্রাইভ না করে আসাই ভালো। ইসলামপুর বাইপাসেও এই অবস্থা।
এক্সপ্রেসও আনি ইন্ডাটেই খাইছি। এখন কটা বাজছে? 8:30। বাবারে ওই জায়গাটা ওইটুকু গর্ত বলবে বলো। এটা অনন্ত রঞ্জন হয়ে গেল। মানে পুরো রাস্তা ভালো, ওই জায়গাটা একটা গর্ত, ও তার বাঁচানোরও জায়গা নেই। বাবা ছাদটা কত বড় লাগছে গো। এটাই অবাক ব্যাপার, এইখানে চাঁদটা কি করে এত বড় লাগে। আর কিন্তু বাড়ি, আচ্ছা বাড়ি থেকে যে ফুল চাঁদও এত বড় লাগে। হ্যাঁ কোনোদিনই লাগে না, কিছু কিছু জায়গায় বাজে। এই যে এইটা একদম বাজে গর্ত দেখলি। এইখানে একটু গর্ত গর্তগুলো শুরু হয়েছে, ওই স্টেজটুকু ভালো ছিল। শিলিগুড়ি ঢোকার আগে একটু স্টেজ খারাপ আছে, আর বেশি কিলোমিটার বাকি নেই। আর সেই ইয়েতে পুরী যাওয়ার সময় শান্তদার বাবা বলছে রাজ রাজ যা বলবে তাই, রাজ যা খেতে যাবে তাই। যে বলছে গুরু তোমার সবটুকু, আমার শুধু পাকার হাওয়াটুকু। হাসায় কিন্তু। আছে আমার মায়ের সঙ্গে এসে কেমন ইয়াকি হ্যাঁ হ্যাঁ ছড়া কাটছিল কোনটা ছিল? মারকে দিতে পারে পুরো। হ্যাঁ পুরো মাতিয়ে দেয় একদম। মানে ওর সঙ্গে তুমি যদি travel করো আমার ইয়ে যাচ্ছে না। সারাক্ষণ তোমাকে হাসি, মানে পেটের ইয়ে হাসি বন্ধ হবে না। আর ট্রেনে ওঠা মানে এখন মানে প্রাণ হাতে করে নিয়ে ওঠা। এদিকে তো যখন খুশি হচ্ছে, না এটা বড় কথা না, মানে 80% ট্রেনের মানে ইয়ে হচ্ছে। ট্রেনে সড়কে আসার চেয়ে ট্রেনে আসা অনেক সেফটি বেশি, তো বড় অ্যাক্সিডেন্ট হলে আর দেখতে হবে না। মানে হবে একটা, সেটাতেই কাঁপিয়ে দেবে। না এখন বলতে গেলে তুমি যদি ধরো এইরকম গাড়িতে চড়ো, এই গাড়িতে 6খানা যে এয়ার ব্যাগ আছে, তুমি যত বড় অ্যাক্সিডেন্ট করো একেবারে যদি পিষে না যাও ভেতরে, তাহলে তুমি মানে এয়ার ব্যাগের জন্য বেঁচে যাবে। গাড়ির ক্ষতি হয়ে যাবে, কিন্তু গাড়ি যা হয়ে যাবে হয়ে যাবে। যে পাল্টি খেলে আর দেখতে হবে না। রাত্রে কি খাবে? রুটি ফটি নাকি? যা মোটামুটি একটা ঢুকলে হলো। চা বাগান কি শুরু হয়ে গেছে? আমি নিজেই দেখতে পাচ্ছি না। তো খালি ওই চা বাগান কেন করছিস বলতো কত ধরে? কি হবে চা বাগান, তুই রাত্রিবেলা অন্ধকারে দেখতে পাবি? মানে ওই দুঃখটা করতে চাইছে, যে ওখানে যে ছবি তুলতে পারবে না, হ্যাঁ, ওই ওটাই হচ্ছে দুঃখটা ও main করতে ব্যাপার। চাইছে। সে এখন তো আর কোনো উপায় নেই, সন্ধ্যাবেলা রাত্রিবেলা তো আর ছবি তোলা আমরা এই যাবে না, সকালবেলা জলপাই। যখন এসেছিলাম, আহা কি সুন্দর। আগেরবার রাস্তা থেকে চা বাগান দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, আর আমাদের ড্রোন ক্যামেরায় ধরা পড়েছিল এমনই সুন্দর কিছু মুহূর্ত, যা তুলে ধরলাম তোমাদের জন্য। শিলিগুড়ি ঢোকার প্রায় 40 কিলোমিটার আগে থেকে শুরু হয়ে গেছে চা বাগান। মানে কতটা জায়গা জুড়ে, মানে এত ভালো লাগছে কি বলবো, দেখাচ্ছি। উত্তরবঙ্গ সফরের এক অন্যতম আকর্ষণ এই চা বাগান। সে তোমরা বাই কার বা বাই ট্রেন যেভাবেই আসো না কেন, জানলা দিয়ে কখন একটু চা বাগান দেখতে পাবো তার জন্য মনটা ছটফট করে। এই বর্ষায় সবুজের যে কত শেড দেখা যায়, আর তার সাথে চা গাছের মন মাতানো গন্ধ, এইসব যদি একটু ছুঁয়ে দেখা যেত তবে তার আনন্দ দ্বিগুণ হয়ে যেত। কিন্তু এবারে রাত হয়ে যাওয়ায় সেসব না পাওয়ার একটু আক্ষেপ হচ্ছে বারবার। দেখতে দেখতে আজকে শেষ টোল প্লাজায় এসে পৌঁছালাম। আজ আমাদের টোলের মোট খরচটা স্ক্রিনে শেয়ার করে দিলাম। এতক্ষণ যে খারাপ রাস্তা তোমরা দেখেছিলে, রিসেন্টলি তার কাজ শুরু হয়েছে। বেশিরভাগ রাস্তাই এখন আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। আমি ঢুকলাম এই মাত্র। এখন এসে গেছি শিলিগুড়িতে,
এই মাত্র এসে পৌঁছলাম, এখনো হোটেলে ঢুকিনি। আচ্ছা, পেট পুজো করে খেয়ে দে ঢুক। আর এবার ডিনারের টাইম হয়েই গেছে, সিটি ধাবাতে এসছি খেতে। এখানে রুটি খাবো রাত্রিবেলা, তার জন্যেই মা বাবা বেরোচ্ছে। আর আমরা গিয়ে যাই, দেখি কিরকম কি পাওয়া যায় না পাওয়া যায়। রুটি খাবারই ইচ্ছা আছে, তার সাথে আর কি নিয়ে দেখা যাক। আর এখনো তো আমরা তো 10টা বেজে গেছে, হোটেল বুক করিনি, তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে। চল হ্যাঁ ওটাতে। হ্যাঁ, চলো চলো হ্যাঁ। চলো চলো, টাটা। কোয়ালিটি মোটামুটি হলেও খাবার এখানে কিন্তু অনেকটাই কস্টলি। পাশেই পেট্রোল পাম্প দেখে রাজ এখানে ফুল ট্যাঙ্ক তেল ভরে নিল। আজকে সফরে আমাদের গাড়ি ট্রিনিটি ওভারঅল 16.5 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়েছে। আর আমরা কাল থেকে প্রায় 600 কিলোমিটার যাত্রা এবার শেষ করতে চলেছি। অনেকটা রাত হয়ে যাওয়ায় শিলিগুড়ির বেশিরভাগ দোকানপাটই বন্ধ হয়ে গিয়েছিল। তবে মেক মাই ট্রিপ থেকে লাস্ট মোমেন্টে এই হোটেলটা খুঁজে বের করলাম। Your destination is on the right. খাওয়া দাওয়া করে ওখান থেকে একবারে আমরা হোটেল খুঁজতে খুঁজতে চলে এসেছি। হোটেল মিত্তাল গার্ডেন হোটেল অ্যান্ড বুটিক। এটা হচ্ছে কসমস মল যেটা আছে শিলিগুড়িতে, তার ঠিক অপোজিটে একটা গলির মধ্যে দিয়ে ঢুকে গিয়ে একদম কাছে, জাস্ট 2 মিনিট একটু হেঁটে ওয়াকিং ডিস্টেন্স। আর ঠিকঠাকই রুম, আমরা তো একদিনই থাকবো, কালকে বেরিয়ে যাচ্ছে। তো এখানে অ্যামিনিটিস যারা দরকার, একটা ডেস্ক, চেয়ার টেয়ার আছে 3টে, এখানে বেড একটা আছে কিং সাইজই প্রায়, আর ছোট একটা ওয়ার্ড্রপ, এখানে একটা ফুল সাইজ মিরর, আর এখানে বাথরুমটা ঠিকঠাক, গিজারের ব্যবস্থা আছে, 24 আওয়ার্স গরম জল পাওয়া যাবে। আমরা এসি রুম নিয়েছি, তো এসি আছে, ফ্যানও আছে, তার সঙ্গে একটা টিভিও আছে। এটা উইদাউট ব্রেকফাস্টে আমাদের আজকে চার্জ পড়লো 1600 টাকা। হ্যাঁ বাট নর্মালি এরা যা বললো এত কম থাকে না, এই লাস্ট মোমেন্টে এসছি বলে। হ্যাঁ। তো কথা বলে নিতে হবে, গুগলে সার্চ করলেও পাওয়া যাবে, আমরাও নাম্বারটা দিয়ে দেবো। আর ব্রেকফাস্ট হচ্ছে এখানে বাফেট সিস্টেম, একটু আগে জানলাম, যেটা অনেকটা জানে না, ওই রিসেপশনে যখন ইয়ে করছিলাম রাত হয়ে গেছে বলে। আমি লাগেজ নিয়ে উপরে হ্যাঁ। চলে এসেছিলাম। তো বাফেট সিস্টেম, সেটার জন্য পার পার্সন 200 চার্জ পড়ে। তো এখন কোনো চার্জই আমি দিইনি, বললাম যে ঠিক আছে সকালে ঠিক করবো, ডিসাইড করবো, যদি বাফেট সিস্টেমে খাই তাহলে 200 করে পার পার্সন দিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। ওকে, তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি। কালকে থেকে আবার নতুন পথে নতুন ভাবে ব্লগ শুরু হবে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।